শুভ নববর্ষ। আজকে এই নতুন বাংলা বছর শুরু হওয়ার ঠিক আগে আগে সময়ে আমাদের দুজন ক্রিকেটার দেশে ফিরে আসছে, শরীফুল এবং নাহিদ রানা। তো আমার মনে পড়তেছে আজ থেকে ঠিক ২৯ বছর আগে এরকম এক নববর্ষের দিন সকালে বাংলাদেশে ফিরে আসছিল বাংলাদেশ ক্রিকেট দল। তারা আইসিসি ট্রফি জিতে নিয়ে এই দিনটায় ফিরে আসছিল। তো নাহিদ রানা বা শরীফুল তারা কেউ সেরকম কোনো কিছু জিতে নিয়ে ফেরে নাই, কোনো জাতীয় কীর্তি করে ফেরে নাই। কিন্তু নাহিদ রানা যেটা করে ফিরছে তাকে এক ধরনের বিজয়ী বলা যায়। নাহিদ রানা আর কি নতুন করে এই ক্রিকেট বিশ্বের ক্রিকেট পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করে নিছে। আমি মাঝে যে বলছিলাম যে নাহিদ রানার 2.0, মানে নাহিদ একটু হলেও নিজেকে বদলাইছে, তার লেন্থের জায়গায় কারিগরির জায়গায় একটু নিজেকে বদলাইছে। এখন আর শুধু এক্সপ্রেস বোলার না নাহিদ, এই এক্সপ্রেস বোলার এবং 2.0 তার যে চেহারাটা, এই চেহারাটা প্রচণ্ডভাবে দৃষ্টি আকর্ষণ করছে এবার পিএসএলে। প্রথম ম্যাচটা যাচ্ছে তাই বাজে করার পরের ম্যাচগুলাতে, একেবারে ইমিডিয়েট পরের ম্যাচটাতে সে ধ্বংসাত্মক বোলিং করছে। কয়েকবার করে এই সময়ে 150 টাচ করছে, 150 ক্রস করছে, 151-এও ডেলিভারি করছে। মানে এটা আমাদের জন্য বছর দুয়েক আগে অকল্পনীয় একটা ব্যাপার ছিল যে আমাদের একজন বোলার পাকিস্তানের মতো ফাস্ট বোলিংয়ের তীর্থে গিয়ে এরকম ঝড় তুলবে এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করবে। নামজাদা সব ক্রিকেটাররা, বিশ্লেষকরা নাহিদ রানা বলে মুখে ফেনা তুলবেন। সেই সঙ্গে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগছে নাহিদ রানাকে নিয়ে ডমিনিক কর, উপস্থাপক ডমিনিক কর, সাবেক পেসার, তার কিছু কথাবার্তা। উনি নাহিদ রানার বোলিং বিশ্লেষণ করছেন এবং শেষটা করছেন হাত জোড় করে। হাতটা জোড় করছেন বাংলাদেশের প্রতি। উনি বলছেন যে প্লিজ বাংলাদেশ, প্লিজ এই ছেলেটার লক্ষ্য রাখো, কারণ এই ছেলেটা শুধু তোমাদের সম্পদ না, এই ছেলেটা ক্রিকেটের সম্পদ, সারা বিশ্বের সম্পদ। এই ছেলেটার লক্ষ্য রাখলে ক্রিকেট উপকৃত হবে। এখন লক্ষ্য রাখা বলতে কি? শুধু কি ওর যত্ন আত্তি করা, ওর ফিজিক্যাল ফিটনেসটা দেখে রাখা, ওর ট্রেনিংটা নিশ্চিত করা, নাকি আরো অনেক কিছু? এই জিনিসটা একটু বলতে চাই যে আমরাও তো শুরু থেকেই বলতেছি যে নাহিদ রানার লুক আফটার করতে হবে। সেই লুক আফটারটা কি সেটা একটু বলতে চাই, সঙ্গে নাহিদ রানা আমাদের জন্য কি গর্ব এই নববর্ষের দিনে নিয়ে আসলো সেটা একটু বলতে চাই। আপনারা জানেন নানা কারণে আমি অনেকদিন একটু ভিডিও করতে পারিনি। এখনো যে খুব নিয়মিত করার মতো জায়গায় আসছি তা না। তবে ভাবলাম যে নতুন বছরের ১ম দিনটা থেকে একটু চেষ্টা করি যে প্রতিদিন আগের মতো ২ টো না হোক ১ টা, কোনো দিন শরীরে কুলালে ২ টো করে করব। আমি সম্প্রতি একটু দেশের বাইরেও যাব। ওখানে বসেও টুকটাক কথা বলব যেদিন শরীরে কুলাবে। তো আজকে শুরুর দিনটা হিসাবে এটা যদি ধরি যে একটা আবার একটু আরেকটা ইনিংস শুরু করলাম, সেই হিসাবে নাহিদ রানার চেয়ে ভালো সাবজেক্ট তো হয় না। নাহিদ রানা, আমার মনে হয় নাহিদ এবং রিশাদ, ওদের বাংলাদেশে আপনি যদি ভক্তের তালিকা করেন তাহলে সাংবাদিক বাদ দেন। আমি তো এখন নিজেকে সাংবাদিক বলে কোথাও পরিচয়ও দিই না। আমি আপনাদের মুখপাত্র। আপনাদের সঙ্গে গল্প করার জন্য বসি। তো আমি সম্ভবত এই ২ জনের ভক্তের তালিকায় একেবারে ১ম দিকে থাকবো। সে চেষ্টা করব যে শক্তিতে পারবো কিনা জানি না আপনাদের সঙ্গে। কারণ নাহিদ আর রিশাদের ভক্তও তো কম না, তাদের সঙ্গে শক্তিতে পারবো না। কিন্তু চেষ্টা করব ১ম দিকে থাকার। নাহিদ যখন ইনফ্যাক্ট ওই যে রাওয়ালপিন্ডিতে ঝড় তুললো, পাকিস্তানকে হারানোর পথে দুর্দান্ত বোলিংটা করলো, ওই সময় থেকেই আমার মনে হয় যে এই ছেলেটার, ওই ডমিনিক কর্ক যে কথাটা বলছে, এই ছেলেটা একটা গ্লোবাল অ্যাসেট হতে যাচ্ছে। এই ছেলেটা একটা গ্লোবাল অ্যাসেট হতে যাচ্ছে। দেখেন মানে পেস বোলিং একটা পর্যন্ত 145, 146 পর্যন্ত মোটামুটি ভালো পেস বোলার, ফাস্ট বোলার এরা, এক্সপ্রেস বোলার। এটা সবসময় সব দেশের হাতে ২-৪ টা থাকে। কিন্তু আমাদের হাতে তাও খুব রেগুলার থাকে না। ওই হঠাৎ ১ টা ২ টো 140 বোলার আমরা পেয়ে যাই। সেই মাশরাফির আমল থেকে যদি হিসাব করেন খুব বেশি না। কিন্তু এই জেনারেশনে এসে আমরা কয়েকটা 140 প্লাস বোলার একসঙ্গে পাইছি। শরীফুলও কিন্তু 140 প্লাস বোলার, কিন্তু সে নিজেরে কমায় রাখছে।
হাসানও কিন্তু 140+ বোলার। অনেকেই এটা মানতে চান না, কিন্তু হাসান 140+ বোলার আসলে। কিন্তু সে ওই যে বলের কারিকুরি করার জন্য নিজেরে কমায় রাখছে। এর বাইরে তানজিম সাকিব আছে, মৃত্যুঞ্জয় আছে, আরও কয়েকটা ছেলে বাচ্চারাও আছে। এখন আমরা একঝাঁক 140+ বোলার পাইছি। কিন্তু 140+ বোলারটা ইউনিক কিছু না। খুবই দরকার আমাদের, খুবই প্রয়োজনীয়। কিন্তু ইউনিক হচ্ছে সারা পৃথিবীরে চমকায় দেওয়া বোলার হচ্ছে 150+ বোলার। এটা সারা পৃথিবীতেই রেয়ার। আর 160 বোলার তো ওই যে কালক্রমে একটা দুটো জন্মায়, শোয়েব আক্তার, ব্রেটলি, সে তাদের কথা আলাদা, একদমই বাদ দেই তাদের আলোচনা। কিন্তু 150+ বোলার যে আমরা পেয়ে যাব, এটা আসলে আমাদের স্বপ্নে ছিল না। যদিও তাসকিন দীর্ঘদিন ধরে 150-তে যাওয়ার জন্য পরিশ্রম করছে, চেষ্টা করছে, হয় নাই। শেষ পর্যন্ত নাহিদ রানা আসলো। এখন এরকম বোলার তো আমরা আগে হ্যান্ডেল করি নাই। ইনফ্যাক্ট এরকম বোলার পৃথিবী তো হ্যান্ডেল করছে খুব কম। ফলে এরকম বোলারদের নিয়ে নানা রকম বিপদ থাকে। প্রথমত হচ্ছে তাদের সঠিক ইউজটা করা, দ্বিতীয়ত তাদের লুক আফটার করা, টেক কেয়ার করা এবং ঠিকমতো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে সঠিকভাবে ইউজ করা, তাদের বেস্টটা বের করে আনা, এগুলো সব ভেজাইল্লা কাজ। একটু এদিক ওদিক হইলে না, ওই যে আপনার ফেরারি মেইনটেইন, এটা তো স্পিডের কথাই যদি ভাবেন, এটা তো ফেরারি। আপনি একটা ধরেন ওডি যত্ন নেওয়া মোটামুটি কঠিন কিছু না। কারণ ও তো অত বেশি স্পিড নিয়ে কাজ করে না। ফেরারি মেইনটেইন করা কঠিন। অনেক স্পিড, মুহূর্তের মধ্যে টায়ার পুড়ে যায়, অনেক স্পিড, মুহূর্তের মধ্যে তেল শেষ হয়ে যায়। সবকিছুতে বিপজ্জনক এই ফেরারি মেইনটেইন করা। আমাদের এটাও তো ফেরারি। ফলে ১ম দিন থেকেই আমরা এটা বলি যে একটু যেন এদিক ওদিক না হয়, এবং হওয়ার দশা কিন্তু হয়েছিল। এই বিপিএল এর আগের বিপিএল এ টানা বল করাইতে গিয়ে এই ছেলের কিন্তু স্থায়ীভাবে একটু ক্ষত হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল শরীরে। এদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুব সিরিয়াস থাকতে হয়। সেই জায়গাটা আমরা প্রায় ভুল করতে ধরছিলাম, কিন্তু উপরওয়ালার আশীর্বাদে আমরা আ দ্রুত পরিস্থিতিটা ম্যানেজ করতে পারছি। অবশ্যই বড় কৃতিত্ব নাহিদের নিজের, যে ওখান থেকে খুব দ্রুত কামব্যাক করছে। এরপরে তো আমরা দেখছি নাহিদ আসলে অল ফরম্যাটে, যে ফরম্যাটে যখন নামতেছে সেই ফরম্যাটে, শুরুতে আমরা ভাবতেছি এই ফরম্যাট বোধহয় নাহিদ রানার না। শুরুতে আমাদের মনে হয়েছিল নাহিদ শুধু টেস্টে, কারণ ওইরকম এক্সপ্লয়েট করা বোলিং এবং খানিকটা খরুচে বোলিং, ওটা আমরা টেস্টেই এফোর্ড করতে পারবো। কিছুদিন পরে আমরা দেখলাম না, ও বিপিএলে যা করছে ওটা ইন্টারন্যাশনাল টি-20তেও করতে পারে, বা টি-20 যে কোনো পর্যায়ে পারে। পিএসএল আগেই একবার কাঁপাইছে, বিপিএল তো কাঁপাচ্ছেই ঝড়ের মতো, টি-20টাও হলো। ওয়ানডেতে বোধহয় নাহিদ রানা চলবে না, এরকম একটা ভাব তৈরি হয়েছিল না, মাত্র 6টা ওয়ানডে খেলতে পারলো। ও মা, এই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কি করলো দেখেন। একটা উইকেট, যে উইকেটে বাংলাদেশ 14 ওভারে শতাধিক রানের টার্গেট চেস করে ফেলে, সেই উইকেটে পাকিস্তানকে প্যাকেট করে ফেলে নাহিদ রানা একা। মনে হচ্ছিল এক পর্যায়ে যে বোধহয় ভাসের রেকর্ড ভেঙে ফেলবে, 10টা উইকেট নিয়ে নেবে, এরকম একটা মনে হচ্ছিল। নাহিদ রানা প্রুভড যে সে যে কোনো উইকেটে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ফরম্যাটে বেস্টটা করতে পারে, এবং সেটার জন্য সে কাজও করে। সে আর 10টা মস্তিষ্কহীন এক্সপ্রেস বোলার না। সে নিজের কিছু জিনিস চেঞ্জ করছে, ব্যাকআপ লেন্থে বল করাটা দারুণ শিখছে। আমি ব্যাকআপ লেন্থ বা শর্ট লেন্থ বলি না, সে একটা লেন্থ আবিষ্কার করছে, যেটা ডমিনিক কট কালকে দারুণ বলছেন। আপনারা ডমিনিক কর্কের এই ছোট্ট কথাটা একটু দেখে নিন। ফেসবুকে ডমিনিক কর্ক নাহিদ রানা দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন। ডমিনিক কর্ক তার বায়োমেকানিকটা খুব অল্প কথায় ব্যাখ্যা করছে, যে ও যে হাইপার এক্সটেন্সিভ আর্ম, এটা কিন্তু আমি অন্তত এর আগে কারো কাছে শুনি নাই বা খেয়ালও করি নাই। উনি ওই যে ওরা তো আধুনিক সফটওয়্যার ইউজ করে, ওই সফটওয়্যারে দেখাচ্ছিলেন যে ওর আর্মটা কিন্তু খুব সামান্য, বুমরার মতো অত না, খুব সামান্য হাইপার এক্সটেন্সিভ, মানে পেছন দিকে বাঁকা হয়ে যায়। মানে ও যে বাড়তি পেসটা জেনারেট করতে পারে, আরও বাড়তি পেস জেনারেট করতে পারবে, যেহেতু ওর হাইপার এক্সটেন্সিভ আর্ম আছে। এটা আমরা জানতাম না। ডমিনিক কর্ক ওই অ্যাপ দিয়ে, ওই সফটওয়্যার দিয়ে দেখালেন, রীতিমতো গ্রাফ করে দেখালেন ল্যান্ডিংটা কত সুন্দর, আর ডেলিভারিটা কত স্ট্রেট, এবং মাথার উপর থেকে কি চমৎকার আসে, ছবির মতো সব কিছু। তারপরে হিপ পজিশন, হিপ রোটেশন, এভরিথিং পারফেক্ট, পিকচার পারফেক্ট। এবং উনি বলতেছিলেন যে এই যে ছেলেটার বোলিংটা, এই বোলিংটা ও এখন এমন একটা লেন্থ খুঁজে পাইছে, যেটাকে আমি বলি কমফোর্টেবল লেন্থ। এইটাই হচ্ছে সত্যি কথা।
নাহিদ রানা এখন একটা কমফোর্টেবল লেন্থে বল করে, যেই লেন্থে ফালায় সে হঠাৎ করে বলকে বাউন্স করায় আপনার এই থুতনিতে নিয়ে আসতে পারে, মাথার উপর পাঠায় দিতে পারে, বুকে নিয়ে আসতে পারে। মানে সে বলকে ওখানে কথা বলাতে পারে, দু একটা বল বেরোয় ঢোকে, ইমপ্রেসিভ। আর তো বিভৎস ইয়র্কার আছে। মানে নাহিদ রানা এখন একটা প্যাকেজে পরিণত হয়েছে। এই প্যাকেজটা তাকে যেটা সুবিধা দিছে, এখন সে ব্যাটিং সহায়ক উইকেট বা স্পোর্টিং উইকেট, থ্রু উইকেট, এই উইকেটে জম হয়ে গেছে। মানে তাকে আর বোলিং সহায়ক উইকেটের জন্য ওয়েট করতে হচ্ছে না। সে এখন বরং ট্রু উইকেটে বেটার বোলার। মানে যে কোনো ধরনের বোলিং সহায়ক উইকেটের চেয়েও ট্রু উইকেটে ভয়ানক। কারণ ওই যে লেন্থটা সে খুঁজে পাইছে, ওই লেন্থটা কি করে শেষ করে দেওয়া যায়, বাবর আজমদের মতো ব্যাটসম্যানদের পর্যন্ত কাপাকাপি ধরায় দেওয়া যায়, এটা সে আবিষ্কার করে ফেলছে। মানে নাহিদের আর কিছু যোগ করতে হবে না। কালকে না পরশু সামি বলতেছিল যে কেউ ভাবতে পারে নাহিদের বোধহয় এখানে কাটার যোগ করা দরকার। কেউ ভাবতে পারে নাহিদের বোধহয় মুভমেন্ট নিয়ে অনেক কাজ করা দরকার। না, না। নাহিদ যেমন এর মধ্যে দারুণ স্লোয়ার দিতে শিখছে। ১২০ এও বল করতে দেখলাম এর মাঝে কবে যেন। ১২০ এ বাউন্সার মারছে এবং সেটা কার্যত আনপ্লেয়েবল হয়ে গেছে। আপনি ১৪৭-৪৮ এ বল করতে, করতে হঠাৎ করে যদি একটা ১২০ এ বাউন্সার দেন, তো ওটা খেলা যায়? ওটাতে টাইমিংই করতে পারবেন না। এসব তো শিখছেই, আর কিছু যোগ করার কোনো তাড়াহুড়া নেই। করলে করুক। এটাকে ধরে রাখতে হবে। ওই যে ডমিনিক কর হাত জোর করে আমাদের কাছে যেটা বলছেন, বাংলাদেশের কাছে যেটা চাইছেন যে প্লিজ বাংলাদেশ এই লুক আফটার করো। লুক আফটারটা কি? যেটা বলবো বলে শুরু করলাম। লুক আফটার মানে প্রথমত তো একটা ফাস্ট বোলারের নিউট্রিশন, তার ফিজিও লুক আফটার, তার ফিজিকে যেন কোনো বিপদ না ঘটে, এক্সারসাইজ, জিম এগুলা যেন একদম মানে সর্বোচ্চ সায়েন্টিফিক এবং সর্বাধুনিক পদ্ধতির হয়। এখানে কোনো আপোস করা যাবে না। ইনজুরি প্রিভেনশন, ইনজুরি প্রোটেকশন বা ইনজুরি হয়ে যাওয়ার পরে যত্ন না, ইনজুরি যাতে না হয় সেজন্য সবসময় চেষ্টা করতে হবে। এক্ষেত্রে সুবিধা হচ্ছে নাহিদ রানা একেবারে ঈশ্বর প্রদত্ত একটা অ্যাকশনের মালিক, যেখানে ইনজুরির সম্ভাবনা তুলনামূলক অনেক কম। এটার জন্য আমরা আলমগীর কবির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই অ্যাকশনটা তার আলমগীর কবির, পরে নাজমুল এবং খানিকটা তালহাও, এরা মিলে একটা ঐশ্বরিক অ্যাকশন তৈরি করে দিচ্ছে তারে। যে অ্যাকশনে ইনজুরির সম্ভাবনা কম। তারপরেও প্রতিনিয়ত তার যত্ন নিয়ে যেতে হবে যাতে ইনজুরিতে না পড়ে। এই সঙ্গে আরো অনেকগুলো কাজ আছে। প্রথমত হচ্ছে টিমকে সবসময় খেয়াল রাখতে হবে যে কত ম্যাচ খেলাবো। যদিও জেপি ডুমিনি বলতেছেন হি ইজ এ অল ফরম্যাট বোলার, আমি চাই ওকে সব ফরম্যাটে দেখতে। মঈন আলী বলতেছেন যে ওকে তো আমি বিপিএলেও খেলে আসছি। এরকম একটা এক্সপ্রেস বোলার খেলায় একদিকে যেরকম অসহায় লাগে, সেরকম দেখতে একটা অসাধারণ ব্যাপার। আজকের দিনে বাংলাদেশ থেকে একটা এক্সপ্রেস বোলার উঠে এসে পাকিস্তানের এই ট্রু উইকেটে কাঁপাচ্ছে, এটা দেখতেও ভালো লাগে। মঈন আলী বলতেছিলেন। কিন্তু কথা হচ্ছে যে এই উন্মাদনায় আমাদের ভাষা চলবে না। আমাদের লোভ সংবরণ করতে হবে ১৬ আনা। শুধু নাহিদ রানাকে নিয়ে নির্বাচক কমিটির আলাদা চোখ রাখতে হবে। আমার ভরসার জায়গা যে এখানে হাবিবুল বাশারের মতো সংযমী একটা মানুষ আছেন প্রধান নির্বাচক হিসাবে, যিনি আসলে খুবই নিরাসক্ত মানুষ। আড্ডায় অত্যন্ত আড্ডাবাজ, রসিক এবং কথাবার্তায় আপনার মনে হবে যে সে বোধহয় আজকেই নাহিদ রানার সর্বোচ্চটা ইউজ করে দিবেন, না। সুমন ভাইয়ের মতো সংযমী ক্যাপ্টেন ক্রিকেটার আমি খুব একটা দেখি নাই। প্রধান নির্বাচক হিসাবে তাকে সবচেয়ে বেশি এখানে রেসপন্সিবিলিটি পালন করতে হবে। আ ইয়ে টিম তো মেডিকেল টিম তো তার ডিউটি পালন করবেই। কিন্তু প্রধান নির্বাচক হিসাবে তাকে খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে, কল নিতে হবে যে নাহিদ রানা কতটা খেলবে, কোন সিরিজে খেলবে, কোন ম্যাচ খেলবে। রীতিমতো তার একটা তালিকা করে ফেলতে হবে ফিজিওদের সঙ্গে বসে। এই আমাদের বায়োমেকানিক্স নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে বসে করে ফেলতে হবে। যে কোন ম্যাচে কতটা লোড আসবে, কোন ম্যাচে কয় ওভার বল করবে, এগুলো সব করে সুমন ভাইকেই ঠিক করতে হবে। তার টিমকেই ঠিক করতে হবে সে কতগুলো ম্যাচ খেলবে, কোথায় খেলবে। এ ব্যাপারে কোনো রকম কোনো ভুল করার সুযোগ নাই। একটু এদিক ওদিক হলেই কিন্তু এই সোনার ডিম পাড়া হাঁস সেখানেই শেষ। এই ভুলটা করা যাবে না। ক্যাপ্টেন, ৩ জন ক্যাপ্টেন এখন আমাদের লিটন, মিরাজ এবং শান্ত। ৩ জন ক্যাপ্টেনকে নাহিদ রানার ব্যাপারে একদম সর্বোচ্চ প্রখর বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এখানে আবার কোচকে সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করতে হবে। যেমন মিরাজ ধরেন ওয়ানডে সিরিজ পরিচালনা করতেছে। মিরাজের মনে হইতেই পারে যে রোজই নাহিদকে দিয়ে ওই দিনের মতো ৭ ওভার ৮ ওভারের স্পেল করায়। ওইদিন করাইছে, আমি সমালোচনা করতেছি না। ওই দিনটা একটা ফ্রিক দিন। ও পৃথিবীর ইতিহাসে এরকম একটা দিন আসে। ওদিন ১০ ওভারের স্পেল হইলেও হতে পারত। ওটা তার শরীর চাচ্ছিল আরো।
ও শরীর ওই দিন 20 ওভারের স্পেলও করতে পারতো। ওইটা ঈশ্বর একদিন স্রষ্টা একদিন দিয়ে দেয়। কিন্তু ওরকম রোস্ট করা যাবে না। ২ ওভার ৩ ওভারের বেশি স্পেল তাকে দিয়ে করানো যাবে না। ওইটা আবার তাকে মাথায় রাখতে হবে যে লিটন আগের সিরিজে কি করে গেছে? লিটন কতটুকু ইউজ করছে? এই ইনফরমেশনটা তাকে কোচ এবং ফিজিওরা যেভাবে দিচ্ছে ওটা কঠিনভাবে ফলো করতে হবে। লোভ সংবরণ করতে হবে। লোভ সংবরণ করতে হবে। প্রত্যেক ক্যাপ্টেনকে শুধু মিরাজকে না ৩ ক্যাপ্টেনকেই খুব লোভ সংবরণ করতে হবে। এবং সর্বশেষ আমাদের নাহিদেরও একটু রেসপন্সিবিলিটি আছে। নাহিদকেও উত্তেজিত হলে চলবে না রে ভাই। নাহিদ বাচ্চা মানুষ, ওর উত্তেজনাকে কেউ প্রশ্রয় দেবেন না। প্রথমত আমি নির্বাচকদের বলি এবং ক্যাপ্টেনদের বলি ও এক্সাইটেড হবে, ও প্রেশার দিবে যে আমাকে আরেকটু স্পেলটা বড় করতে দেন, আমাকে আরো ম্যাচ দেন, ও বলবে। এমনকি ও প্রেসেও যদি বলে ফেলে যে আমি ম্যাচ কম পাচ্ছি, কেউ এটাতে কিচ্ছু মনে করবেন না। সেটার জন্য ওকে রাগ করে যে না খেল, এইরকম করা যাবে না। ও বলবে না, ও খুব ইয়ে ছেলে, ও সংযমী ছেলে। যদি বলেও ওকে ওর মতো চলতে দেওয়া যাবে না। আপনাদের দেখে শুনে রাখতে হবে। সর্বশেষ হচ্ছে আমরা। আমরা মানে এই আমি, আপনি, এই ফেসবুক কমিউনিটি, এই গ্যালারি কমিউনিটি সবাইকে নিজেদের সামলায় রাখতে হবে। আমাদের তো প্রতিটা ম্যাচে নাহিদ রানা যদি ৭-৮টা উইকেট নেয়, ৩টা-৪টা মেডেন করে, ১টা-২টা ব্যাটসম্যানকে আহত করে ফেলে, আমাদের ওইটাই দেখতে ভাল লাগবে। প্রতি ম্যাচে ৪-৫টা ডেলিভারি অন্তত 150 পার হবে। কিন্তু না, এই লোভটা আমাদের সবাইকে সংবরণ করতে হবে। কারণ আমরা যদি বেশি হাইপ ক্রিয়েট করি, বেশি চাওয়া শুরু করি যে নাহিদ আরও বল করে না কেন, নাহিদ আরও উইকেট পায় না কেন, ১টা-২টো ম্যাচ, ১টা-২টো সিরিজ আমরা দেখব যে আমরা বুঝতেছি না নাহিদ নাই কেন। আমরা দেখব যে আমাদের বোধগম্য কারণ ছাড়াই নাহিদ রানা স্কোয়াডে নাই। ওটা ওই যে বললাম ওই ইকুয়েশনের কারণে। তখন আমরা যদি হাউখাউ শুরু করি নাহিদ নাই কেন, নাহিদের প্রতি অবিচার হচ্ছে কিনা, না। এটা আমাদেরও নিজে ডিসিশন নিতে হবে যে ঠিক এই কারণে সরায় রাখা হয়েছে। নাহিদ রানা না থাকলে একটা সিরিজে আমরা অসহায় হয়ে যাব, ওই দিন আর নাই। নাহিদ রানা আমাদের মাথার মুকুট। কিন্তু এখন আমাদের আরো অনেক কিছু আছে। তরবারি আছে, হাতের বর্ম আছে, অমুক আছে, তমুক আছে। আমাদের নাহিদ রানারে জায়গা নেওয়ার জন্য মৃত্যুঞ্জয়, তানজিম সাকিব ওরা কাজ চালানোর মতো তো আছেই। ফলে ওরকম হইচই করা যাবে না। সবাই মিলে সংযম দেখাইতে হবে। এবং নাহিদ রানার যত্নটা, ও বাড়ি গিয়ে কি করে, ও ছুটিতে কি করে, ও কোনো প্রদর্শনী ম্যাচ বা ওই প্র্যাকটিসে ফুটবল ম্যাচ, এগুলোতে ওর উপর চোখ রাখা। আপনার মনে হতে পারে একটু বেশি বলতেছি, সূচিবায়ুগ্রস্ততা দেখাচ্ছে। না রে ভাই, এসব জিনিস আপনি পাবেনই হচ্ছে জেনারেশনে একটা। জেনারেশনাল অ্যাসেট। শোয়েব আক্তার কয়টা আসছে পাকিস্তানে? আমরা কথায় বলি যে পাকিস্তান মানেই গতির খনি। আসলেই কি তাই? শোয়েব আক্তারকে আর আসছে? ওই একটাই আসছে। আবার ব্রেটলি কয়টা আসছে অস্ট্রেলিয়ায়? ওদের কাছে শোয়েব আক্তার, ব্রেটলি যা আমাদের কাছে এটা তার চেয়ে বেশি। ফলে আমাদের এটাকে ওদের মতোই যত্ন করতে হবে। যেমন শোয়েব আক্তারের যত্ন কিন্তু পাকিস্তান করতে পারে নাই। শোয়েব আক্তারের বেশটা কিন্তু বের করা যায় নাই। ব্রেটলিরটা ব্রেটলি আবার নিজের যত্ন করতে পারেন নাই। অস্ট্রেলিয়া তার যত্ন করতে পারছে। যাই হোক, সেসব কথায় আমরা না যাই। যত্ন না হলে সেরাটা পাবেন না। এই যে জেনারেশনাল অ্যাসেট, এটা ওই ডমিনিক কর্কের কথা আবারও বলি, এটা সারা পৃথিবীর জন্য একটা জেনারেশনাল অ্যাসেট। এই জাতীয় অ্যাসেট বুমরা যেমন শুধু ইন্ডিয়ার অ্যাসেট না, সারা পৃথিবীর অ্যাসেট। আর ও যতক্ষণ থাকবে ক্রিকেটকে ততক্ষণ কিছু দিয়ে যাবে। আমাদের নাহিদ রানাও তাই। এরা ক্রিকেটকে দিতে আসছে। ফলে প্রতিটা মুহূর্তে সারাটা দেশের রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে প্রপারলি লুক আফটার করা। ডমিনিক কর্কের মতো আমরাও হাত জোড় করে পুরো বাংলাদেশকে বলি, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবাইকে বলি যে প্লিজ বাংলাদেশ প্লিজ ছেলেটাকে দেখে রাখবেন।